দক্ষিণ ভারতের একটা ঘন জঙ্গলের গাছে বসা কিছু বানরের হাতে পাওয়া যায় একটা লোড করা গুলি ভর্তি পিস্তল। এরপর সেই জঙ্গলের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় একটা পচা গলা লাশ। ফরেন্সিকে পাঠানোর পর পাওয়া যায় ভয়ঙ্কর একটা তথ্য সেই লাশের থেকে, যে তথ্যে তোলপাড় হয়ে যায় কিছু মানুষের জীবন। বানরের হাতে পিস্তল কিভাবে আসলো এবং সেই লাশের রহস্যটাই বাকি কি লুকিয়ে রয়েছে কেরালার সেই জঙ্গল ঘেরা গ্রামে। এরকমই একটা আবহে তৈরি হয়েছে 2024 সালে মুক্তি পাওয়া অসাধারণ মালায়ালাম মুভি কিষ্কিন্ধা কাণ্ডম। বন্ধুরা, মালায়ালাম মুভি সম্পর্কে আপনাদের বলার আর কিছু অবশিষ্ট নেই, কারণ আপনারা জানেন এই ইন্ডাস্ট্রির মুভিগুলোর দম কতখানি। তো চলুন আর দেরি না করে রহস্যে ঘেরা একটা জগতে প্রবেশ করি। মুভির শুরুতেই দেখা যায় কেরালার একটা প্রসিদ্ধ এলাকার নির্বাচনী আমেজ চলছে। পুলিশ সিদ্ধান্ত নিয়েছে এলাকায় যাদের লাইসেন্স করা পিস্তল আছে সেগুলোকে থানায় জমা দিতে হবে। সেই হিসেবে পুলিশ তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। যাদের যাদের লাইসেন্স করা রিভলভার আছে প্রত্যেককে ফোন করে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে তারা যেন দেরি না করে রিভলভারটা থানায় জমা দিয়ে আসে। তো এরপর আমরা অজয়কে দেখতে পাই। অজয় হচ্ছে এই মুভির প্রধান চরিত্র। তাকে দেখা যায় বিয়ে করার জন্য তার প্রিয়তমা অপর্ণাকে নিয়ে একটা রেজিস্ট্রি অফিসে গিয়েছে। ভালোবেসে বিয়ে করছে দুজন। তাদের সাথে আছে শিবা নামের একজন লোক, যাকে অজয় নিজের বড় ভাইয়ের মতোই মনে করে। রেজিস্ট্রি অফিসে তারা যখন রয়েছে তখন অজয়ের কাছে পাশের পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। তাকে ফোনে জানানো হয় অজয়ের বাবা আবু পিল্লাই যেন তার লাইসেন্স করার রিভলভারটা দেরি না করে থানায় জমা দিয়ে আসে। পুলিশ আরও জানায় আবু পিল্লাই ফোন ধরছে না, তাই তারা অজয়ের সাথে যোগাযোগ করেছে। পুলিশের কথা শুনে অজয় পুলিশকে জানায় তার বাবা হয়তো ব্যস্ত আছে তাই ফোন ধরছে না, তবে সে যদি ফোন না ধরে তবে অজয় নিজ দায়িত্বে সন্ধ্যার মধ্যেই থানায় গিয়ে রিভলভার জমা দিয়ে আসবে। অজয়ের কথা শুনে পুলিশ তাকে তাদের বাড়ির ঠিকানাটা দিতে বলে। তারা নিজেরাই রিভলভার সংগ্রহ করে নিয়ে আসবে। আসলে নির্বাচনের আগে পুলিশ কোনো রিস্ক নিতে চাইছিল না। তাদের কথার মধ্যে শিবা অজয়ের কাছে বিষয়টা কি জানতে চাইলে সে তাকে সবটা খুলে বলে। শিবাও পুলিশের কথার সাথে এবার একমত হয়। পুলিশের কথা শেষ হলে অজয় তার বাবা আবু পিল্লাইকে ফোন দেয়। আর এবার দেখা যায় তার বাবা ফোন ধরেছে, কিন্তু লোকটা জানায় তার রিভলভার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা বাড়ি থেকে হারিয়ে গেছে বা চুরি হয়ে গিয়েছে হয়তো। বাবার মুখে এই কথাটা শুনে অজয় এবার চমকে ওঠে। রিভলভার মিসিং মানে ঘাড়ের উপরে শনির দশা ঘটছে তাদের। তার উদ্বেগ বুঝতে পেরে আবু পিল্লাই ছেলেকে আশ্বস্ত করে বলে তিনি রিভলভার খুঁজে বের করার চেষ্টা করছেন, আর খুঁজে পেলেই রিভলভার থানায় জমা দিয়ে আসবে। কিন্তু এদিকে পুলিশও এসে পৌঁছেছে অজয়দের বাড়িতে। নির্বাচনের এই মুহূর্তে তারা কোনো রিস্ক নিতে চাইছিল না। পুলিশকে দেখে আবু পিল্লাই বাধ্য হয়ে তাদের জানিয়ে দেয় তার বন্দুকটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পুলিশ এ কথা বিশ্বাস করে না। তারা পুরো বাড়ি সার্চ করতে শুরু করে। এমন সময় অজয় এবং অপর্ণা সদ্য বিয়ে সেরে বাড়িতে ফিরে আসে। আবু পিল্লাই একসময় মিলিটারি অফিসার ছিল, বর্তমানে অবসর নিয়েছে, কিন্তু সে ছেলে অজয়ের সাথে এখন আর একসাথে থাকে না। অজয় পেশায় একজন ফরেস্ট অফিসার, একজন এক্স মিলিটারি অফিসার, এবং যার ছেলে একজন ফরেস্ট অফিসার তার বাড়ি থেকে একটা রিভলভার গায়েব হয়ে গিয়েছে। এই বিষয়টাই পুলিশ এবার কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তবে বন্দুক খুঁজে না পেয়ে পুলিশ তাদেরকে জানায় যদি হারিয়ে যাওয়া বন্দুক ব্যবহার করে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটার প্রধান আসামি হবে অজয়ের পরিবার। এই কথা শুনে আমাদের মুরব্বী আবু পিল্লাই কিছুটা রেগে গিয়ে পুলিশকে রিভলভার হারানোর জন্য রিপোর্ট লিখে দিতে বলে। আর যদি তাতেও না হয় তো পুলিশ যেন তার নামে মামলা ঠুকে দেয় এবং তাকে জেলে ভরে দেয়। অনেকটা রেগেই বলেন তিনি। তবে তার এই কথাই এবার কাজ হয়। মনে কিছুটা অসন্তোষ নিয়েই পুলিশ আর বেশি কথা না বাড়িয়ে একটা মিসিং ডায়েরি লিখে সেখান থেকে চলে যায়। আর এতে অজয় এবার কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। বেচারা সবে মাত্র নতুন বিয়ে করেছে। পরের দিন সকালে অপর্ণা বাড়ির চারপাশটা দেখার জন্য বের হয়। অজয়দের বাড়িটা ছিল জঙ্গলের একেবারে মাঝখানে, বলা যায় পুরোটাই ফরেস্ট এরিয়ায়। এখানে জনবসতি একেবারেই কম। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক। তো ঘুরতে ঘুরতে হঠাৎ অদ্ভুতভাবে অপর্ণা লক্ষ্য করে একটা গাছের ডালে একটা রেডিও ঝুলছে। রেডিওটা এখানে কিভাবে এলো সেই প্রশ্নটা মনে হওয়ার আগেই সেখানে অজয় এসে হাজির হয়। তাকে দেখে অপর্ণা এবার কথা বলতে শুরু করে।
অজয়ের কথায় এ সময় আমরা জানতে পারি এই জঙ্গলে একসময় হনুমানের সঙ্গী বানর সেনারা নাকি থাকতো, কিন্তু এখন শুধু গেছো বানর ছাড়া আর এই জঙ্গলে কিছুই নেই। এই বানরগুলো বড্ড বেশি জ্বালাতন করে আশেপাশের মানুষদের। বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া, সেগুলো ঝোপঝাড়ে লুকিয়ে রাখা, খাবার চুরি করে নিয়ে যাওয়ার মতো ইত্যাদি ইত্যাদি তারা অপকর্ম করেই বেড়ায়, একেবারে বাদরামও বলতে পারেন। তো কথায় কথায় অপর্ণার মতো অজয়েরও এবার চোখ যায় গাছে বেঁধে রাখা রেডিওটার দিকে, এবং তারা ধারণা করে রেডিওটা গাছে ঝোলানোর কাজটাও এই বানর দলেরই কাজ। এসব কথা শুনে অপর্ণা এবার বলে, এমন তো হতেই পারে যে এই বানরগুলোও তার বাবার বন্দুকটা চুরি করে কোথাও লুকিয়েছে। অপর্ণার এই কথাটা এবার অজয়ের মনে ধরে। বানরগুলো রিভলভার লুকিয়ে রাখতে পারে ভেবে সে তার বাবাকে বিষয়টা জানায়। এরপর মানিয়াম নামে একজন লোককে ডেকে নিয়ে আসা হয় গাছে ওঠে খোঁজ চালাতে। এই পর্যায়ে আর একটা বিষয় জানা যায়, অজয়ের আগে একটা বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একটা ছেলে ছিল যার নাম ছিল চাপ্পু। সে মোটেও বানর পছন্দ করত না, বানর দেখলেই রেগে যেত সে, কারণ ওরা প্রায়ই চাপ্পুর খেলনা চুরি করে নিয়ে যেত। অজয়ের প্রথম স্ত্রীর নাম ছিল প্রবীণা, আর এই প্রবীণা ক্যান্সারে মারা যায় প্রায় 4 বছর আগে। কিন্তু কষ্টের বিষয়টা হলো তারও আগে থেকেই তার ছেলে চাপ্পু মিসিং হয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে অনেক খোঁজ করেছে সে, কিন্তু ছেলেকে আর কোথাও খুঁজে পায়নি। তো এরপরে দেখা যায় লোকগুলো প্রতিটা গাছে তন্ন তন্ন করে খুঁজে চলেছে। তারা পুরাতন ভাঙাচোরা বিভিন্ন জিনিসপত্র খুঁজে পাচ্ছে, কিন্তু রিভলভারটার টিকিটাও দেখা নেই। তো আপাতত এই খোঁজাখুঁজির কাজে বিরতি দেওয়া হয়। এরপরে দেখা যায় আবু পিল্লাই কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাড়ি থেকে বের হওয়ার সময় সে সাধারণত তার রুম লক করে যায়, এটা তার নিত্যদিনের অভ্যাস। সেদিনও তিনি লক লাগানোর চেষ্টা করছিলেন, কিন্তু লকটা কিছুতেই কাজ করছিল না। তো দরজাতে তালা না দিয়েই আবু পিল্লাই একসময় বাড়ি থেকে বের হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আবু পিল্লাই সেই জঙ্গলের ভেতর দিয়ে একটা জায়গায় চলে আসে। এই ফরেস্ট এরিয়াতে আমরা সুমন নামে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাই। এই পেশা ছাড়াও সুমনের ওয়াইনের ব্যবসা আছে। আবু পিল্লাই এই সুমনের কাছে এসেছে কোনো এক দরকারে। কি দরকারে আবু পিল্লাই এখানে এসেছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা অজয়কে দেখতে পাই। এতদিনেও অজয় তার ছেলের খোঁজ করতে কিন্তু ছাড়েনি। বাবার মন তো, তাই সবসময় ছেলে চাপ্পুকে খুঁজে ফেরে। অজয়ের এক বন্ধু ছিল পুলিশ অফিসার, সে সবসময় তার সাথে যোগাযোগ রাখত তার ছেলের বিষয়ে। সেদিনও সে তার কাছে কোনো আপডেট ছিল কিনা সেটা জানতে চায়, কিন্তু বরাবরের মতোই তাকে জানানো হয় তার ছেলের ব্যাপারে কোনো আপডেট পুলিশের কাছে নেই। তো এর পরের দিন অজয় তার অফিসে আসে, কিন্তু তার কলিগরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। যেহেতু অজয় দ্বিতীয় বিয়ে করেছিল, তাই অনেকেই তাকে বলে এখন তার স্ত্রীকে বেশ সময় দেওয়া উচিত, তাদের হানিমুনে যাওয়া উচিত। তবে কলিগদের সাথে কথা বলতে বলতে অজয় খেয়াল করে তার এক কলিগ কারোর সাথে মোবাইল ফোনে কথা বলছে, এবং তাদের থেকে সে জানতে পারে ফরেস্ট এরিয়াতে ফায়ারিং হয়েছে। আর খবরটা শুনে অজয় এবার তার কিছু অফিসারকে নিয়ে জঙ্গলে চলে আসে বিষয়টা কি সেটা চেক করার জন্য। যেখানে ফায়ারিংটা হয়েছে সেখানে ওরা বেশ কিছু গ্রামবাসীকেও দেখতে পায়। উৎসুক জনতা, ঝামেলা যেখানে তাদের সেখানে থাকতেই হবে। তো সেখানে গিয়ে ওরা দেখতে পায় অনেকেই এই পুরো ঘটনার দায় সিকিউরিটি গার্ড সেই সুমনের উপর চাপিয়ে দিচ্ছে। তাদের কথা হলো এর বেশ কিছুদিন আগে গ্রামে সুমনের নামে একটা বদনাম উঠেছিল। সে নাকি উগ্রপন্থীদের হয়ে কাজ করে, তাদের সাথে সে বোমা বানানোর কাজটাও নাকি করে। তবে সুমন আসলে দোষী কিনা সেটা কেউ জানে না, তবু সব দোষ গিয়ে পড়ে এই সুমনের উপর। অজয় খেয়াল করে সেখানে একটা পুলিশের টিমও ইতিমধ্যে উপস্থিত হয়েছে। ফরেস্ট অফিসাররা পুলিশের সাথে মিলে এবার যেখানে ফায়ারিং হয়েছে সেটার চারপাশটা ভালো মতো তল্লাশি চালায়। তল্লাশি শেষ হওয়ার পরে সবাই বুঝতে পারে যে অস্ত্র দিয়ে ফায়ারিংটা হয়েছে এটা কোনো রাইফেল নয়, সবগুলো গুলি চলেছে রিভলভার থেকে। এই তথ্যটায় অজয় এবার চিন্তায় পড়ে যায়। একে তো তার বাবার রিভলভার মিসিং, আবার ফায়ারিংও হয়েছে একটা রিভলভার থেকে। তার মনে হয় এটা হতেই পারে তার বাবার রিভলভার দিয়ে কেউ এখানে গুলি করেছে, আর হতেই পারে যে এটা চুরি করেছে সেই করেছে এসব কাজ। তো এরকম একরাশ চিন্তা নিয়ে সেদিন বাসায় ফেরে অজয়। সেদিন রাতে অপর্ণা অজয়কে বলে সকালে বেরোনোর পর তার বাবা আবু পিল্লাই আর বাড়িতে ফিরে আসেনি, কিন্তু অজয় এ কথার খুব একটা গুরুত্ব দেয় না। সে অপর্ণাকে এসব চিন্তা করতে নিষেধ করে। সে বলে তার বাবা এরকমই আচরণ করে থাকে। তো তাদের কথার মধ্যেই
এবার আবু পিল্লাই মানে অজয়ের বাবা তাকে ফোন করে। তার গাড়ি নাকি খারাপ হয়ে যাওয়ায় সে একটা রাস্তায় ফেসে গেছে, তাই অজয়কে ফোন করে তাকে সেখানে যেতে বলছে, তাকে নিয়ে আসার জন্য। বাবার কথা শুনে দেরি না করে অজয় অপর্ণাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় ওরা দেখতে পায় আলু পিল্লাইকে। লোকটাকে সাথে নিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসে ওরা। সেদিন গভীর রাতে একটা অদ্ভুত বিষয় খেয়াল করা যায়। সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন আবু পিল্লাই কিছু কাগজপত্র নিয়ে বাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে জঙ্গলের ভেতরে তার হাতের কাগজগুলোতে আগুন ধরাতে শুরু করে। তবে সে চলে যাওয়ার পর জেগে যায় অপর্ণা, আর জানালা দিয়ে আলোর আভা দেখে সে অবাক হয়ে খেয়াল করে এত রাত্রে আগুন জ্বালাচ্ছে কে। আর একটু পরে সে বুঝতে পারে এটা অন্য কেউ নয়, তার শ্বশুর মশাই। তবে আপাতত এই চিন্তাটা বাদ দিয়ে আবার শুয়ে পড়ে অপর্ণা। কিন্তু পরের দিন সকালে সে অজয়কে গত রাতের ঘটনাটা জানায়। তার কথা শুনে অজয়ও এবার অবাক হয়, তাই সে শিবাকে ফোন করে ডেকে নিয়ে আসে। শিবাকে চিনেছেন তো, মানে অজয় যাকে বড় ভাইয়ের মতো দেখত, সেই লোকটা। এরপর তিনজনে মিলে সেই আগুন জ্বালানোর জায়গায় গিয়ে সেখানটা চেক করতে শুরু করে। চারপাশে ছায়ের চিহ্নই বলে দিচ্ছে খুব বেশি সময় হয়নি এখানে কিছু কাগজপত্র পোড়ানো হয়েছে। তারা সবাই সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। আর তখন বাড়ির উপরতলার বারান্দা থেকে আবু পিল্লাই সব কিছু লক্ষ্য করছিল। এর কিছু সময় পর সেও অজয়দের কাছে এসে দাঁড়ায়। এ সময় শিবা তাকে জিজ্ঞাসা করে এই বাড়ির এরিয়া কত দূর পর্যন্ত। আবু পিল্লাই বাড়ির টোটাল এরিয়া এবার শিবাকে দেখিয়ে দেয়। এরপর শিবা ফিরে যাওয়ার আগে অজয়কে কিছু সাবধানী কথাবার্তা শোনায়। সে তাকে বলে অজয় যেন তার বাবা সুমান নামে সেই সিকিউরিটি গার্ডের থেকে দূরে রাখে, কারণ একে তো নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, পারিপার্শ্বিক অবস্থাও ভালো না, তার উপরে আবার গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। আর যেহেতু অনেক আগে থেকেই সুমানের উপরে অনেকে সন্দেহ আছে, তাই তার সাথে আলু পিল্লাইয়ের না মেশাটাই ভালো। তো এসব সাবধান বাণী শুনিয়ে অজয়ের বাড়ি থেকে এরপর শিবা পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে আসার পর সে জানতে পারে কর্ণাটক পুলিশের থেকে একটা বাচ্চার মিসিং হিস্ট্রি এসেছে, যার চেহারা আবার অনেকটা অজয়ের হারিয়ে যাওয়া ছেলে চাপ্পুর সাথে মিলে যায়। এই কথাটা শুনে শিবা অজয়কে সব জানায়। এরপর অজয় দেরি না করে অপর্ণাকে সাথে নিয়েই কর্ণাটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অজয় বেরিয়ে যাওয়ার পর এদিকে আলু পিল্লাইকে আর একটা কাজ করতে দেখা যায়। সে তার ঘরে বসে চাপ্পুর হারিয়ে যাওয়ার যত পত্রিকার নিউজ হয়েছিল তার সবগুলো পেপার কাটিং একসাথে করছে। সে এটা কেন করছে সেটাও আমরা জানতে পারবো মুভির শেষের দিকে, তবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এদিকে কর্ণাটকে গিয়ে অজয় দেখতে পায় যে বাচ্চার লাশটা পাওয়া গিয়েছিল সেটা চাপ্পুর নয়, তবে লাশটা দেখে সে স্বভাবতই অনেক ইমোশনাল হয়ে পড়ে। ছেলেহারা বাপ সে, তাই এই ছেলের বাবার কি অবস্থা হবে সেটা ভেবেই তার কষ্ট লাগছে। তবে তারপরও মনে কিছুটা ভালো লাগা নিয়ে তারা ফিরে আসে বাড়িতে। এর পরদিন অজয়ের বাড়িতে আদমশুমারির জন্য একটা মেয়েকে আসতে দেখা যায়। আলু পিল্লাইয়ের কাছে মেয়েটা পরিবারের সদস্যদের তথ্য জানতে চাইলে তিনি একটা লিস্ট মেয়েটির হাতে ধরিয়ে দেয়। লিস্ট হাতে নিয়ে মেয়েটা পরিবারের সদস্যদের কথা জিজ্ঞাসা করতে শুরু করে তাকে, কিন্তু আবু পিল্লাই কিছুই বলতে পারে না, এমনকি নিজের ছেলের নামও বলতে পারে না সে। অদ্ভুত ব্যাপার হলো মোবাইল থেকে অজনের নাম খানা দেখে তারপর তাকে বলতে হয়। এই ঘটনাটা অপর্ণা জানালা দিয়ে লক্ষ্য করছিল এবং প্রচণ্ড অবাক হচ্ছিল। সে ভেবে পাচ্ছিল না আবু পিল্লাইয়ের এরকম আচরণ করার কারণটা কি। আচ্ছা বন্ধুরা, আপনারাও বলুন তো, আপনাদের কি একবারও মনে হয়েছে এই আবু পিল্লাইয়ের কাণ্ড কারখানা দেখে যে সে সত্যিই পুরোপুরি সুস্থ কিনা? ভাবনাটা আপনারা ভাবতে থাকুন এবং মনে যেটা আসে কমেন্টে লিখুন। আমরা দেখার চেষ্টা করি এদিকে কি ঘটে চলেছে। চলুন বিষয়টাকে একটু আলোচনা করি। আবু পিল্লাইয়ের আসলে ভুলে যাওয়ার রোগ আছে। সে সহজে কিছু মনে রাখতে পারে না, প্রায় সব কিছু ভুলে যায়। সাধারণত ব্রেন ড্যামারেজ বা মস্তিষ্ক ক্ষয়জনিত কারণে এরকমটা হয়ে থাকে। আর আবু পিল্লাইয়েরও সেই রোগেই ভুগছে। প্রায় প্রতি মুহূর্তেই তিনি ভুলে যান আগের মুহূর্তে তিনি কি করছিলেন। তো এরপর আমরা অপর্ণাকে দেখতে পাই। সে এখনও আবু পিল্লাইয়ের সেই রাতের ঘটনাটা ভুলতে পারছে না। হঠাৎ কিছু তার একটা মনে পড়লে অপর্ণা একসময় আবু পিল্লাইয়ের রুমে এসে তার বিভিন্ন কাগজপত্র ঘাঁটতে শুরু করে এবং আবু পিল্লাইয়ের ফোনটাও চেক করে। তার এটা করার কারণ হলো অপর্ণার মনে হচ্ছিল তার শ্বশুরের মধ্যে কোথাও একটা সমস্যা অবশ্যই আছে। তবে কিছুই না পেয়ে অপর্ণা একসময় ফিরে আসে তার রুমে। এর কিছুক্ষণ পর আবু পিল্লাই নিজের রুমে ঢুকেই বুঝতে পারে কেউ একজন তার রুমে এসেছিল।
আসলে লোকটা মন ভোলা হলেও তার রুমে কেউ ঢুকলেই তিনি সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেন। বিষয়টা আজ করে নিচে এসে অজয়ের উপরে চিল্লাচিল্লি করতে শুরু করে তার বাবা আবু পিল্লাই। তার কথা হলো যত জলদি সম্ভব তার রুমের লকটা তাকে ঠিক করে দিতে হবে। এরপর আবু পিল্লাই চলে যাওয়ার পর অপর্ণা অজয়কে বলে আবু পিল্লাইয়ের ফোনে মাত্র 10টা ফোন নাম্বার সেভ আছে এবং সে সময় কিছু না কিছু নোট করতে থাকে। এমনটা কেন করে সে? অজয় অপর্ণার কথায় উত্তর দেয় সে যেন আর কখনোই তার বাবার রুমে না যায়, কারণ এটা তিনি পছন্দ করেন না। অপর্ণার তখন আবার বলতে থাকে কাগজ পোড়ানোর ঘটনাটাকে অজয়ের কাছে কোনো সন্দেহজনক লেগেছে কিনা। এরপর সে কিছু ট্যাবলেট অজয়কে দেখায় এবং বলে এই ধরনের ওষুধগুলো সেই সব রোগীরা খায় যাদের মস্তিষ্ক ক্ষয়জনিত সমস্যা হয়েছে। তার বাবার ব্রেইন ড্যামারেজ ডিজিজ আছে অনেক আগে থেকেই। অজয়ের কাছ থেকে এই কথাগুলো জানার পর সে বলে তোমার বাবাকে কখনো ডাক্তার দেখিয়েছো? অজয় উত্তর দেয় অনেকবার দেখানোর চেষ্টা করেছে সে, কিন্তু তার বাবাকে কখনোই সে রাজি করাতে পারেনি, বরং সে উল্টো রিয়্যাক্ট করেছে। তো সেদিনের পর আরও বেশ কিছুদিন কেটে যায়। একদিন আলু পিল্লাইয়ের এক বন্ধু জেকবের সাথে অজয়ের দেখা হয়। তখন সে জেকবকে তার বাবার রোগটা সম্পর্কে জানায়। এ সময় জেকবের কথাই আমরা জানতে পারি অনেকদিন আগে থেকে আবু পিল্লাই এই রোগে ভুগছিল। চাকরি চলাকালীন সময়ে একদিন তো আবু পিল্লাই নিজের সার্ভিস রিভলভারটাও হারিয়ে ফেলেছিল, যদিও সেটা পরবর্তীতে ওয়াশিং মেশিনের ভেতরে পাওয়া যায়। এতে কর্তৃপক্ষ বুঝতে পারে আবু পিল্লাই পুরোটাই অসুস্থ, তাই তার চাকরিটাও চলে যায়। এরপর আমাদের অপর্ণাকে দেখানো হয় কিছু একটা নিয়ে ভাবছিল অপর্ণা ভাবছিল এমনও তো হতে পারে অজয়ের ছেলে চাপ্পুর বয়স যখন 2 বছর তখন অজয়ের প্রথম স্ত্রী প্রবীণার ক্যান্সার ধরা পড়ে। সেই সময় চাপ্পুকে অজয়ের বাবা দেখাশোনা করতেন, কারণ অজয়কে তখন প্রবীণার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো। সেই সময় 2বার চাপ্পু হারিয়ে গিয়েছিল, তবে বাড়ির পাশে থেকেই তাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু শেষবার যখন চাপ্পু হারিয়ে যায় তখন তাকে আর ফিরে পায়নি এই পরিবারটা। যেহেতু শেষবার চাপ্পু তার দাদার কাছে ছিল, তাই হতে পারে চাপ্পুর হারিয়ে যাওয়ার বিষয়ে আবু পিল্লাই কিছু না কিছু তো জানেনি, কিন্তু তিনি হয়তো সবটা ভুলে গিয়েছেন। অপর্ণা এসব কথাগুলো এবার অজয়কেও বলে, আর অজয়ও বিষয়টাকে গুরুত্ব দেয় এবং বেশ চিন্তায় পড়ে যায়। এর কিছু সময় পর ওদের কাছে খবর আসে গভীর জঙ্গলে কিছু হাড়গোড় পাওয়া গিয়েছে। খবরটা শুনে অজয়ের বুকের ভেতরে এবার ছ্যাদ করে ওঠে। তার ভয় হতে শুরু করে, আচ্ছা হাড়গুলো তার ছেলে চাপ্পুর নয় তো? হাড়গুলো এরপরে উদ্ধার করা হয় এবং সেগুলোকে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়। এরপর যখন রিপোর্ট আসে তখন সেই রিপোর্টে বলা হয় ওই হাড়গুলো কোনো মানুষের হাড় নয়, ওগুলো বানরের হাড়। এ কথায় অজয় এবার কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে। তাছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্টে অজয়ের এক বন্ধু কাজ করত। সে অজয়কে সেদিন চিন্তা করতে নিষেধ করে এবং তাকে একসময় বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সে বলে রাতে সে অজয়ের বাড়ি এসে পুরো ঘটনাটা বিস্তারিত জানাবে। সেদিন রাতে অজয়ের সেই ফরেন্সিক বন্ধু তাদের বাড়িতে এসে তাদেরকে জানায় ফরেন্সিক ল্যাব জানিয়েছে জঙ্গলে পাওয়া বানরের গায়ের গুলি লেগেছিল। যেখানে বডিটা পাওয়া গিয়েছে সেটা আগেই অজয়দেরই ছিল। পরবর্তীতে অজয়ের বাবা অন্যের কাছে সেটা বিক্রি করে দিয়েছিলেন। এই পর্যায়ে আমাদের আগের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আলু পিল্লাই পেপার কাটিং একত্রিত করে সব জড়ো করছে। সে আদত কিছু মনে করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু আফসোস মস্তিষ্কের জোর কমে যাওয়ায় কিছুই তার মনে পড়ছে না। প্রতিদিন লোকটা এই পেপার কাটিংয়ে কি কি খোঁজার চেষ্টা করে সেটাও আমরা জানতে পারবো, তবে পরে অপেক্ষায় থাকুন। অন্যদিকে এরপর দেখা যায় পুলিশ স্টেশনে বানরের ডেড বডির কেসটা নিয়ে আলোচনা চলছে। বানরের শরীরে .32 সাইজের বুলেট পাওয়া গিয়েছে, তাই পুলিশ সন্দেহ করছে ওই গুলিটা হয়তো আলু পিল্লাইয়ের হারিয়ে যাওয়া রিভলভার থেকেই করা হয়েছিল। এটা ছাড়াও পুলিশের অজয়ের হারিয়ে যাওয়া ছেলেকে নিয়েও তারা আলোচনা করে। এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়। একদিন আবু পিল্লাই হাসপাতালে ডাক্তার দেখিয়ে যখন বাড়িতে ফিরে আসছিল তখন হঠাৎ একটা ব্রিজের উপরে এসে সে থমকে দাঁড়ায়। চারিদিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করে সে ঠিক কোন জায়গায় আছে, তার বাড়িটা কোন দিকে। আসলে সে সবকিছু যেন হঠাৎই গুলিয়ে ফেলেছিল। এর কিছুক্ষণ পর সে গ্রামের দিকে আসা একটা বাস ফলো করে ধীরে ধীরে বাড়িতে ফিরে আসেন। সেদিনের ঘটনায় আলু পিল্লাই বুঝতে পেরেছিলেন যত দিন যাচ্ছে তার অবস্থার অবনতি হচ্ছে, তার মস্তিষ্ক ক্ষয় বেড়ে যাচ্ছে। বাড়ি ফেরার পর আলু পিল্লাই দেখতে পায় অমৃত নামে এক লোক তার সাথে দেখা করতে এসেছে।
এই অমৃত আর আলু পিল্লাই একসাথে নাকি সেনাবাহিনীতে চাকরি করত, অন্তত অমৃত সেটাই বলছে। সেদিন অমৃত সেই সব দিনের কথা স্মৃতিচারণ করতে থাকে, কিন্তু আলু পিল্লাইকে দেখে মনে হচ্ছিল কোনো কথাই তার মাথায় ঢুকছে না, কারণ তার সামনে যে লোকটা বসে আছে তাকে সে চিনতে পারছে না। সে শুধু বোকার মতো তার দিকে তাকিয়ে রয়েছে, কারণ তার এই লোকটা সম্পর্কে কিছুই মনে পড়ছে না। আরও অবাক করা বিষয় হলো, অমৃতকে সেখানে বসিয়ে রেখে একসময় সে তার রুমে ঢুকে কিছু কাগজপত্র খুঁজতে শুরু করে। কোথাও সে অমৃত সম্পর্কে কিছু লিখে রেখেছিল কিনা সেটা খুঁজতে থাকে। একটু খোঁজাখুঁজিতেই আবু পিল্লাই সেই কাগজটা পেয়ে যায়, যেটাতে অমৃত সম্পর্কে লেখা ছিল। কাগজ নিয়ে অমৃতের সামনে বসে তিনি একের পর এক লোকটাকে প্রশ্ন করতে শুরু করে। প্রশ্নের এক পর্যায়ে তিনি বুঝতে পারেন অমৃত নামের লোকটা তাকে মিথ্যে বলছে। এই লোক কখনো সেনাবাহিনীতে ছিলই না। যেহেতু আবু পিল্লাই অনেক কিছুই এখন আর মনে রাখতে পারতো না, তাই হয়তো এই সুযোগটা কাজে লাগিয়ে এই লোকটা এসেছিল কিছু ধান্দা করতে। আবু পিল্লাই যখন এই বিষয়টা সেই লোকটাকে বলে, তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একসময় সেটা হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। আর ঠিক তখনই অজয় বাড়িতে ফিরে আসে, আর অজয়কে দেখে তারা তাদের এই মারপিট থামিয়ে দেয়। এরপরে অমৃত অন্য কিছু একটা বাহানা দেখে সেখান থেকে বেরিয়ে পড়ে। এই অমৃতের আসল পরিচয়টা কি ছিল সেটা আমরা পরে জানতে পারবো, এবং এই অমৃত কি কারণে আবু পিল্লাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিলেন সেটাও আমরা জানতে পারবো পরে। এদিকে পুলিশ স্টেশনে ঘটেছে আরেকটা ঘটনা। দুজন ফটোগ্রাফার কিছু ছবি নিয়ে এসেছে পুলিশের কাছে। ছবিগুলোতে একটা বানরের হাতে রিভলভার দেখা যাচ্ছে। রিভলভারটা ঠিক সেই একই মডেলের যেটা আবু পিল্লাইয়ের ছিল। তাই পুলিশ ভেবে নেয় তবে কি এটাই আবু পিল্লাইয়ের রিভলভার, আর তাহলে বানরগুলোই সেটা চুরি করেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ছবির রিভলভারটা কার হতে পারে সেটা এখনই কমেন্টে জানান। আর দেখতে থাকুন মূল রহস্যটা আমাদের ঠিক কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। এদিকে পুলিশ বিষয়টা নিশ্চিত করার জন্য আবু পিল্লাইকে থানায় ডেকে নিয়ে আসে। ছবিটা দেখে আবু পিল্লাই নিশ্চিত করেন ছবিতে থাকা রিভলভারটা তারই। তার কথায় এবার পুলিশ সিদ্ধান্ত নেয়, যেহেতু বানরের হাতে একটা আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, তাই গ্রামের লোকদের তারা সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আবার দেখা যায় আবু পিল্লাই আবারও পেপার কাটিং নিয়ে বসেছে। এর কিছুক্ষণ পর সে কিছু পেপার কাটিং হাঁটতে নিয়ে আবার জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। এবারও সে কাগজগুলো পুড়িয়ে ফেলবে, আর এটা ভেবে অপর্ণাও তার পিছু নেয়। আসলে এই মেয়েটা আলু পিল্লাইকে সব সময় চোখে চোখে রাখত, তবে অপর্ণা যে পিছে পিছে আসছে সেটা তিনি আর লক্ষ্য করেননি। এরপর একটা জায়গায় এসে কাগজগুলোতে লোকটা আগুন জ্বালিয়ে যখন ফিরে আসছে, তখন অপর্ণা সেগুলো দেখতে শুরু করে। কিন্তু আবু পিল্লাই এটা দেখে ফেলে এবং অপর্ণার উপরে হামলা করে বসে। কিন্তু ঠিক তখনই অজয় সেখানে এসে পৌঁছায় এবং বাবার হাত থেকে বউকে বাঁচায়। এই ধস্তাধস্তিতে আবু পিল্লাই মাটিতে পড়ে গিয়েছিল, ফলে তার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ তিনি যা যা করেছেন সব ভুলে যায় সে। উল্টো সে এটা ভেবে বসে অপর্ণা এবং অজয় হয়তো ঝগড়া করছে, তাই তিনি দুজনকে এবার বকাবকি করে সেখান থেকে চলে যান। কিন্তু এর পরেও অপর্ণার মন অন্য কিছু ভাবছিল। অপর্ণা একসময় অজয়কে বলতে শুরু করে সে নিশ্চিত তার বাবা সবার থেকে জরুরি কোনো তথ্য লুকিয়ে রেখেছেন, আর যে করেই হোক তাকে আসল সত্যিটা বের করতেই হবে। তো এর কিছুক্ষণ পর পুলিশ এসে সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য আবু পিল্লাইকে থানায় ধরে নিয়ে যায়। অন্যদিকে অজয়কে দেখা যায় অপর্ণাকে নিয়ে সুমনের সাথে দেখা করতে গিয়েছে। শিবার কিছু সতর্ক বার্তা এবং কদিন ধরে মনের মধ্যে খুব খুঁতখুত করায় সুমনের সাথে কথা বলতে চাইছিল অজয়। তো সুমনের কাছে সে এই পুরো বিষয়গুলো জানতে চাইলে এখানে একটা প্রকৃত সত্য রিভিল করে সুমন। একদিন সে যখন একটা জায়গায় যাচ্ছিল, তখন হঠাৎ একটা গুলির আওয়াজ শুনতে পায় সে। সেটার উৎস খুঁজতে গিয়ে সে দেখতে পায় আবু পিল্লাই চাপ্পুকে লাঠি পেটা করছে। ছোট্ট একটা বাচ্চাকে মারছে দেখে সুমন সেদিন আবু পিল্লাইকে বাধা দেয়। এ সময় আবু পিল্লাই বলতে থাকে চাপ্পু ডয়ার থেকে রিভলভার চুরি করে বানরের উপরে গুলি চালিয়েছে। তো আবু পিল্লাইয়ের কথায় সুমন জানতে পারে সেদিন অজয় এবং প্রবীণা বাসায় ছিল না। তবে যেহেতু ভুলক্রমে চাপ্পুর হাতে থাকা পিস্তল থেকে গুলি লেগে বানরটি মারা গিয়েছিল, তাই এটাকে তখন লুকাতে হতো। তাই সেদিন বানরের বডিটা সুমন মাটিতে চাপা দিয়ে দেয়, যাতে কেউ এই বিষয়টা জানতে না পারে। এর কিছুদিন পর আবু পিল্লাই সুমনকে গিয়ে বলে তার রিভলভার হারিয়ে গিয়েছে, আর এর মধ্যে সে বানরটা মারা যাওয়ার ঘটনাটাও পুরোপুরি ভুলে গিয়েছিল।
সেদিন সুমন তাকে সেই ঘটনাটা মনে করিয়ে দেয়। আর তারপর থেকে আবু পিল্লাই প্রতিদিন সুমনের কাছে গিয়ে রিভলভার হারানোর কথা বলতো এবং সুমন তাকে ওই দিনের ঘটনাটা স্মরণ করিয়ে দিত। মূলত এই ছিল সুমনের কাছে থাকা তথ্য, এছাড়া সে অন্য কিছুই জানে না। সুমনের কথাগুলো শুনে অপর্ণা আবার সেই জায়গায় চলে আসে যেখানে তার শ্বশুরমশাই কাগজগুলো পোড়াতো। সেখানে এবার অপর্ণা কিছু পোড়া কাগজের টুকরো খুঁজে পায়। কি ছিল এই কাগজের টুকরোগুলোতে সেটা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে আমরা অজয়কে দেখতে পাই, সে থানায় গিয়ে এবার পুলিশের সাথে চিল্লাচিল্লি করতে শুরু করেছে। তার কথা হলো কেন তার বাবাকে ধরে আনা হয়েছে, যে মানুষটার বয়স 70-এর উপরে, তার কাছ থেকে পুলিশ কি জানতে চাইছে, আর অন্তত একটু সহমর্মিতা তো তারা দেখাতে পারত। অজয়ের চিল্লাচিল্লিতে তার সামনে এবার এগিয়ে আসে শিবা। আবু পিল্লাইকে ধরে আনা হয়েছে বলে শিবা অজয়ের আগেই থানায় চলে এসেছিল। শিবা এবার অজয়কে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর এ সময় জানা যায় আবু পিল্লাইকে জিজ্ঞাসাবাদের সময় শিবাকেও সেখানে যেতে দেওয়া হয়নি। এদিকে অপর্ণা সেই পোড়া কাগজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। একটা কাগজ থেকে সে দেখতে পায় রিভলভারের দুটো গুলি মিসিং। বন্ধুরা, আমরা ধরে নিলাম একটা গুলি বানরের গায়ে লেগেছিল, যেটা চাপ্পু করেছিল, কিন্তু আরেকটা গুলির বিষয়টা কি ছিল, এ বিষয়ে আপনাদের মতামত কি? তবে মতামতটা যদি দিতে চান এখনই দিন, না হলে এই প্রশ্নের উত্তর একটু পরেই আমরা জানতে পারবো। তো অপর্ণা কোনো একটা ক্লু পাওয়ার আশায় আবারও তার শ্বশুরের রুম সার্চ করতে যায়। অন্যদিকে পুলিশ অফিসার একের পর এক প্রশ্ন বানে আবু পিল্লাইকে জর্জরিত করতে থাকে, কিন্তু দেখা যায় আবু পিল্লাই কোনো উত্তরই দিতে পারে না। ভীষণ নার্ভাস ফিল করেন বৃদ্ধ। এদিকে অজয় সেই আমৃতকে নিয়ে একসময় পুলিশ অফিসারের সাথে দেখা করতে আসে, আর এবারই আমরা আমৃতের আসল পরিচয় সম্পর্কে জানতে পারি। এই আমৃত ছিল একজন নিউরোথেরাপিস্ট। সে মূলত আবু পিল্লাইয়ের থেরাপির জন্যই প্রতি মাসে অন্তত একবার অজয়ের বাড়িতে আসতো। আমৃত পুলিশকে আবু পিল্লাইয়ের অসুস্থতার পরিস্থিতি এবার পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেয়। তার ফোন থেকে আবু পিল্লাইয়ের সকল মেডিকেল রিপোর্ট পুলিশ এবার দেখতে পায়, আর তারপরে তারা এক সিনিয়র অফিসারের সাথে কথা বলতে যায়। এই পর্যায়ে আমরা আরও কিছু সত্য জানতে পারি। আবু পিল্লাইয়ের ব্রেন ড্যামারেজ বা মস্তিষ্ক ক্ষয়ের রোগ প্রায় 16 বছর ধরে চলছে, অথচ সে রিভলভার ব্যবহারের লাইসেন্স পেয়েছে মাত্র 8 বছর আগে। স্বাভাবিকভাবেই আবু পিল্লাই লাইসেন্স পাওয়ার কথা ছিল না, কারণ সে মানসিকভাবে অসুস্থ ছিল। তবুও সে পেয়েছে, কারণ এর মূলে ছিল পুলিশ ভেরিফিকেশনটা ঠিকমতো করা হয়নি। যদি ভেরিফিকেশন সঠিকভাবে করা হতো তাহলে আবু পিল্লাই কিছুতেই রিভলভারের লাইসেন্স পেতেন না। অর্থাৎ স্পষ্ট ভাষায় এটা পুলিশের গাফিলতি ছিল। তো এবার বিষয়টা বুঝতে পেরে পুলিশ ভেবে নেয় এই কথাটা যদি লিক হয়ে যায় তবে বিপদে পড়বে পুরো পুলিশ ডিপার্টমেন্ট। তাই তারা এবার বাধ্য হয়ে আবু পিল্লাইকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এরপর দেখা যায় অপর্ণা আবু পিল্লাইয়ের রুমে এত কাণ্ডের পর সেই রিভলভারটা খুঁজে পায়। আর ঠিক তখনই অজয় বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আবু পিল্লাই নিজের রুমে গিয়ে বুঝতে পারে অপর্ণা তার রুমে গিয়েছিল, তাই সে অজয়ের সাথে আবার চিল্লাচিল্লি করতে শুরু করে। এদিকে অপর্ণা ডাক্তার আমৃতের কাছে জানতে চায় কেন তার শ্বশুর পুরনো স্মৃতিগুলো ঘাটাঘাটি করছে এবং সেগুলো একসময় পুড়িয়ে ফেলছে। এটার ব্যাখ্যার উত্তরে ডাক্তার আমৃত বলেন, আমরা তো পুরনো অপ্রয়োজনীয় অনেক মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে দিই, সেই জন্যই আবু পিল্লাইয়ের যেগুলো অপ্রয়োজনীয় স্মৃতি এবং এগুলো তার যখন মনে পড়ে তখন সেগুলো সে পুড়িয়ে ফেলে। বন্ধুরা, ডাক্তারের যুক্তিটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে কেন জানি, কিন্তু আপনাদের কি মনে হয়েছে? কথাটা কি ডক্টর ঠিক বলেছিলেন? তো এসব বলে ডাক্তার চলে যাওয়ার পর অপর্ণার রিভলভারের বুলেট মিসিং থাকার বিষয়টা ওকে জানায়, কিন্তু এটা শুনে অজয় যায় রেগে, কারণ সে তার স্ত্রীকে আগেই বলেছিল তার বাবার রুমে না ঢুকতে। কিন্তু তার কথার পাত্তা নিয়ে অপর্ণা এবার বাবার রুমের রিভলভারটা যে খুঁজে পেয়েছে সেই বিষয়টাও অজয়কে বলে। যেহেতু রিভলভার বাড়িতেই আছে, তাহলে কেন সেটার জন্য মিসিং কেস করা হলো? অপর্ণার এবার মনে হতে থাকে অজয়ের বাবা পুরোপুরি সুস্থ, কিন্তু সে অসুস্থ হওয়ার ভান করে থাকে। নিজের স্ত্রীর কাছে নিজের বাবা সম্পর্কে এমন কথা কোনো সন্তানেরই সহ্য হওয়ার কথা নয়, তাই অজয়ের সহ্য হয় না। সে এবার অপর্ণাকে তার বাবার পেছনে স্পাইগিরি করতে বন্ধ করতে বলে। তবুও অপর্ণা নিউজ পেপার কাটিংয়ের বিষয়টা তুললে অজয় বলে, হতেই পারে যে নাতির মিসিং নিয়ে দুশ্চিন্তায় রয়েছে দাদা। নাতিকে খুঁজে পেতে নিউজ পেপার কাটিং সংগ্রহ করে ক্লু খোঁজার কাজ কোনো অন্যায় নয়।
হতে পারে যখনই তার মনে হয় যে তার একমাত্র নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনই সে নিজের ভুলগুলো বোঝার চেষ্টা করে। সে ভাবে তার ভুলের জন্যই কি চাপ্পু হারিয়ে গিয়েছে। যখন কোনো কিছুই মেলাতে পারে না সে, তখন কাগজের টুকরোগুলো জঙ্গলে নিয়ে পুড়ে দেয়। বাবা সম্পর্কে অজয়ের এ ধরনের ব্যাখ্যার পরেও অপর্ণা অজয়কে এবার জিজ্ঞাসা করে যে কোনোভাবে অজয় কিছু লুকাচ্ছে কিনা এবং সে চাপ্পুর মিসিংয়ের বিষয়টা নিয়ে আসলেই কি ভাবছে। এটা তার মনে হওয়ার কারণ হচ্ছে অপর্ণার স্পষ্ট মনে আছে অজয় বলেছিল চাপ্পু তার জন্মদিনেই মিসিং হয়েছিল, আর সেদিন ছিল 19 তারিখ। কিন্তু পুলিশ চাপ্পুর মিসিং ডেট জানতে চাইলে অজয় 20 তারিখের কথা বলেছিল। এটা কেন সে বলেছিল? অজয় কি পুলিশকে মিথ্যে বলেছিল? বন্ধুরা, এই পুরো ঘটনা এবং এই রহস্যগুলোর রিভিল এখনই আমরা দেখতে চলেছি। এই পর্যায়ে এসে পুরো সিনেমার জট এবার খুলতে শুরু করে, কারণ অজয় এবার সত্য একটা ঘটনা বলতে শুরু করে। এরপর সিন কাট হয়ে চলে আসে 4 বছর আগের একটা দিনে। সেদিন অজয় প্রবীণাকে হাসপাতাল থেকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজের একটা কাজে চলে গিয়েছিল। প্রবীণার সাথে তখন চাপ্পু ছিল, কিন্তু সন্ধ্যায় যখন অজয় বাড়ি ফিরে আসে তখন একেবারে হতভম্ব হয়ে যায় সে, কারণ সে দেখতে পায় চাপ্পুর লাশটা পড়ে আছে ফ্লোরের উপর। পাশেই পাথরের মতো নিস্তব্ধ হয়ে বসে আছে তার স্ত্রী প্রবীণা, আর তার পাশেই পড়ে আছে তার বাবার রিভলভার। এখানে ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে চাপ্পু তার দাদার রিভলভার বের করে এনেছিল এবং খেলছিল সেটা দিয়ে, আর অসাবধানতাবশত চাপ্পুর হাতে থাকা অবস্থায় সেই আগ্নেয়াস্ত্র থেকে গুলিটা বেরিয়ে যায়, আর গুলিটা চাপ্পুর শরীরটাকে এফোড়-ওফোড় করে দেয়। ফলে কিছুক্ষণের মধ্যেই মারা যায় চাপ্পু। বন্ধুরা, এই জায়গায় আমাদের একটা শিক্ষণীয় বিষয় কিন্তু রয়েছে, আর সেটা হলো কখনোই কোনো ছোট বাচ্চার হাতে প্রাণঘাতী কোনো বস্তু অবশ্যই তুলে দেওয়া উচিত নয়, কারণ একটু অসাবধানতায় কেড়ে নিতে পারে সুন্দর একটা জীবন, যেটা আমরা চাপ্পুর ক্ষেত্রে দেখতে পেলাম। ছেলের লাশের সামনে বসে অনেকটা সময় অজয় প্রবীণা কান্নাকাটি করতে শুরু করে। সন্তান হারানোর কষ্ট অজয়কে যেন কুড়ে কুড়ে শেষ করে দিতে থাকে। এর কিছুক্ষণ পর সে নিজেকে একটু ধাতস্থ করে তার বাবাকে বিষয়টা জানানোর জন্য তার সামনে আসে, কিন্তু অজয় কিছুই তাকে বলতে পারে না, কারণ সে জানে যে বাবাকে বলেও কোনো লাভ নেই, একটু পরেই তিনি সব ভুলে যাবেন। সেদিন বাবাকে কিছু বলতে না পেরে অজয় আবার তার রুমে ফিরে আসে এবং সেখানে এসে সে দেখতে পায় প্রবীণাও অজ্ঞান হয়ে গিয়েছে। মূলত সন্তানের এ ধরনের শোক সহ্য করতে না পেরেই অজ্ঞান হয়ে গিয়েছিল প্রবীণা। তাই অজয় এবার দিক বিদিক শূন্য হয়ে প্রবীণাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায়। ডাক্তার এবার প্রবীণাকে চেক করে। যেহেতু রোগী আত্মহত্যা করার চেষ্টা করেছিল, সেহেতু ডাক্তারের সাজেশন হচ্ছে এটা পুলিশকে জানাতে হবে। কিন্তু অজয় এবার ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে এটা আত্মহত্যার কেস নয়, কারণ প্রবীণা ক্যান্সারের পেশেন্ট, ভুলে হয়তো অতিরিক্ত কিছু ওষুধ খেয়ে ফেলেছিল। আসলে অজয় যে কোনোভাবে প্রবীণার আত্মহত্যার চেষ্টার বিষয়টা ধামাচাপা দিতে চাইছিল। একে তো সে বাড়িতে সন্তানের লাশটা ফেলে এসেছে, অন্যদিকে স্ত্রী সন্তানের শোকে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এই সব কিছু যদি ফ্ল্যাশ হয়ে যায় তাহলে অজয়েরও বিপদের সীমা থাকবে না, কিন্তু ডাক্তারকে সে কিছুতেই বোঝাতে পারছে না। তবে শেষ পর্যন্ত ডাক্তার প্রবীণার ক্যান্সার পেশেন্ট হওয়ার প্রমাণ চাইলে অজয় চটজলদি বাড়িতে ফিরে আসে প্রেসক্রিপশন নেওয়ার জন্য। আর রুমে ঢুকে অজয় একেবারে তাজ্জব পড়ে যায়। সে দেখতে পায় চাপ্পুর লাশটা গায়েব, এমনকি পুরো রুম পরিষ্কার, কোথাও কোনো রক্তের দাগ নেই, সব যেন চকচক করছে। অজয় নিজের বাবার কাছে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে গেলে আলু পিল্লাই তাকে অবাক করে দিয়ে বলে, সারাদিন অজয় তুমি কোথায় ছিলে, কেন বাড়িতে ফেরোনি? অর্থাৎ এখন যদি আমরা ধরে নেই আলু পিল্লাই চাপ্পুর লাশ কোথাও সরিয়ে রেখেছিল এবং রুমটা পরিষ্কার করেছিল, তবুও তার কিছু মনে নেই, সব ভুলে গেছেন তিনি। এখন এখানে প্রশ্ন থেকে যায়, আদতে কি আলু পিল্লাই লাশটা সরিয়েছিলেন নাকি অন্য কেউ এই ঘটনাটা ঘটিয়েছিল? ওদিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অজয়ের স্ত্রী প্রবীণাও মারা যায়। একে তো বেচারি ক্যান্সারের পেশেন্ট ছিল, তার উপরে অতিরিক্ত ওষুধের ডোজ তার মশরে যাওয়া শরীরটা সইতে পারেনি। তাছাড়া চোখের সামনে সন্তানের মৃত্যু এই মহিলার বেঁচে থাকার ইচ্ছেটাকেও একেবারে শেষ করে দিয়েছিল। এদিকে আবু পিল্লাইয়ের বিষয়ে যা হচ্ছে, সে কোনোভাবে বুঝতে পারে যে চাপ্পু আবারও তার রিভলভার নিয়েছিল। হয়তো দুর্ঘটনাবশত চাপ্পুর গায়ে গুলি লেগেছে প্রবীণা এবং অজয়ের হাত থেকে, আর হতে পারে যে চাপ্পু হাত থেকে রিভলভার সরিয়ে নিতে গিয়ে ফায়ারিং হয়ে গিয়েছিল, আর যার গুলিতে চাপ্পুর মারা গিয়েছে। আর বাবা মা হয়ে নিশ্চয়ই অজয় বা প্রবীণা সন্তানকে মেরে ফেলেনি। পুরো ঘটনাটাই
অনেকটা অ্যাক্সিডেন্টলি ঘটেছিল। আবু পিল্লাই চাপ্পু মারা যাওয়ার পর প্রতিদিন একই বিষয় নিয়ে তদন্ত করত। সে ভাবত অজয় এবং প্রবীণা সত্যিই দোষী কিনা। তদন্ত করে যতটা প্রমাণ সে নোট করত সবটাই একসময় জঙ্গলে নিয়ে জ্বালিয়ে দিত। প্রতিদিন একই কাজ পুনরায় করতে থাকে তিনি, কারণ তার কিছুই মনে হতো না। এরপরের সিন শিফট হয় বর্তমানে। পুরো ঘটনার জেনে অপর্ণা এবার ভীষণ কষ্ট পায়। সে আসলে বুঝতেই পারেনি অজয়ের উপরে এত ঝড় গিয়েছে একসময়। বন্ধুরা, এত ঘটনার পরেও কিন্তু আমরা এখনো জানতে পারিনি যে চাপ্পুর লাশটা কে সরিয়েছিল এবং কে রুমটা পরিষ্কার করেছিল। এখানে আমরা একটা ধারণা করতে পারি মাত্র। এমনও হতে পারে অজয় প্রবীণাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর আবু পিল্লাই কোনো কারণে অজয়ের রুমে এলে ফ্লোরে চাপ্পুর লাশ এবং তার পাশে রিভলভার পড়ে থাকতে দেখে। আর এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সে ঘাবড়ে যায়। তাই তৎক্ষণাৎ তার মাথায় হয়তো এটাই ঘুরছিল যে চাপ্পুর লাশ পুলিশের হাতে পড়লে তিনি ফেঁসে যাবেন। তাই হয়তো চাপ্পুর লাশ তিনি কোথাও সরিয়ে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়েছেন এবং রুমটাও তিনি নিজেই পরিষ্কার করেছেন। এত সব করে পরক্ষণেই এই পুরো ঘটনাটা তিনি ভুলে গিয়েছেন। তবু যখনই নাতির কথা তার মনে পড়ে, চাপ্পুর মিসিং নিউজের পেপার কাটিং একসাথে করে তদন্ত করতে শুরু করেন তিনি। সিনেমার শেষ সিনে আমরা অজয় এবং অপর্ণাকে একটা রেল স্টেশনে দেখতে পাই। তারা একসাথে নাগপুর যাচ্ছিল। তাদের এই দৃশ্যটা দেখেই সিনেমা শেষ করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, এই সিনেমা সম্পর্কে যদি কিছু বলি তবে বলতে হয় এখানে সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো অজয়। স্ত্রী এবং সন্তানকে হারিয়েছিল সে। সন্তানের লাশ কোথায় আছে সেটা জানার ভাগ্য অবধি হয়নি তার উপরে অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্ব ছিল তার উপরে, এবং সন্তান হিসেবে বাবার দায়িত্ব পালন করে চলেছিল সে। তবে মুভিটা অনেকটাই অসমাপ্ত এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়েছে। কিছু বিষয়ে ডিরেক্টর চাইলে পরিষ্কার করতে পারতেন, কিন্তু মালায়ালাম মুভির ধরনই এমন, কিছু রহস্য সাসপেন্স রেখেই প্রত্যেকটা মুভিরই যেন ইতি টানা হয়। তো ওভারঅল কেমন লাগলো মুভির গল্প এবং আমার এক্সপ্লেইন সেটা জানাতে ভুলবেন না। যথারীতি আবার অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ফিরছি খুব শীঘ্রই অন্য কোনো একটা মুভির এক্সপ্লেইন নিয়ে।